ধরো এটা দেওয়াল, হ্যাঁ। দেওয়ালে দুম দুম করে আওয়াজ, ঠিক আছে, দেওয়ালে। বাঙালিরা কিন্তু বিসর্জনে বা এরম বক্সে পুজোতে বিহারি গান বাজায়, বাট বিহারিরা কিন্তু বাংলা গান বাজায়, মালতী মাসি বাজায় না। না মালতী মাসি বাজায় না, তুম্বা সোনা বাজায় না, কি যেটাকে বলে হাতে চলে এসেছে। ফিল করলাম যে আমরা কেউ বেরোবো না, মানে আমরা কেউ বাড়ির থেকে বেরোবো না। আমরা এরকম ঘটনা আগে শুনেছিলাম যে ওনার বাড়িতে একজন কাজ করতে গেছিল, তাকে উনি বটি দিয়ে মানে এরকম তাড়া করেছিলেন, মারতে গেছিলেন। যে আমি যখন লেখালেখি করছি, আবার যদি একটুও বাজেখানে কেউ যদি ডেকে দেয় বা একটা ফোন চলে আসে, আমার প্রচন্ড বিরক্তি লাগে। আমি তো ফোন ধরি না, আমি এরকম উল্টো করে মনে হলো আমি আর মনে হয় লিখবই না, আমার এরকম মনে হয়। তুই বলছি প্রচন্ড ভয় পেয়েছিলাম সেই রাতে। তোমাকে তো আমি নিয়ে যাবোই পলাশতলা, তোমার খুব ভালো লাগবে, একটা গা ছমছমে ব্যাপার আছে। হ্যাঁ, ওগুলো করবে না নাকি ওগুলো চলবে? না না না, স্কেচগুলো, স্কেচ আসবে, স্কেচও করবো। তো এই ভয়টা কি কোথাও থাকে যে এই যে প্রোডাকশনটা হলো, যে এতটা টাকা খরচা করে করলাম, আর্টিস্টদেরকে টাকা দিতে হলো, ওভারঅল প্রোডাকশনটা করলাম, তারপর আমার এখান থেকে টাকাটা উঠবে কি? আমার একটা ইচ্ছা আছে যদুবাবু, ধরো কি করে যদুবাবু হলো। আর আমার সত্যি কথা বলতে এখন অভিনেতাদের সাথে কাজ করতে আমার খুব ভালো লাগছে না। আমার মনে হতো যে অভিনয়টা আমার দ্বারা হবে না। আমি ভাবতে পারিনি যে এইরকম একটা দিন আসবে যেখানে আমি মীর আফসার আলীর সাথে আমি কাজ করছি। কি রে ভাই, দিস ইজ আনরিয়াল। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। এবং আজকে খুব প্রিয় একজন মানুষ আমার সঙ্গে আমার পাশে বসে আছে, এবং আমাদের বাড়িতে, আমাদের স্টুডিওতে আজকে উন্মেষ গাঙ্গুলি পদার্পণ। কেমন লাগছে এখানে এসে? বেশ ভালো লাগছে, বেশ সুন্দর স্টুডিওটা, মানে সেটআপটা গৌরব করেছে। আমি গৌরবের বাড়ি আগে এসেছি, আজকে অনেকদিন পরে এলাম। অনেকদিন পরে, অ্যাকচুয়ালি অনেক বছর, মানে প্রায় 3 বছর 21-এর শেষে এসেছিলাম। তখনও এটা হয়নি, তখন নিচে ছিল স্টুডিওটা। আজকে এই স্টুডিওটা এসে তখন আমরা একটা স্পটিফাই পডকাস্ট করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তখন সবাই নতুন নতুন আরো কাজকর্ম করছে, তখন আমি গেস্টছিলাম। আজকে আমি ইউ আর অলওয়েজ এ গেস্ট। বেশ ভালো লাগে। এবং আজকে মানে মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে যে হচ্ছে অনেক পুরনো বন্ধু, একসাথে কাজ করছি অনেক বছর ধরে, সবাই ইউটিউবেই কাজ করছি। এবং সেখানে দাঁড়িয়ে আজকেই ওকে বলছিলাম যে যখন তোমার পুরোনো ভিডিওগুলো দেখি 2021, 2020 ওরকম সময়ের ভিডিও দেখি, আর আজকের যখন ভিডিও দেখি বা আজকে যখন তোমাকে অভিনয় করতে দেখি মেইনলি, তখন মনে হয় যে কতটা টাইম আমরা পেরিয়ে এসেছি, হ্যাঁ, কতটা সময় কেটে গেছে। তুমি ভেবেছিলে কত বছর ধরে ইউটিউব করছি, মানে 2020 সালে তুমি ভেবেছিলে যে 2025 আসতে চলেছে এবং এই সময় তুমি একটা নতুন সিনেমা বের করছো ভূতমুখী তোমার চ্যানেলে। তো এটা একটা হিউজ চেঞ্জ। হ্যাঁ, একদম হিউজ জার্নি। প্লাস আমি তো একটু, মানে আমার ভিডিওগুলো দেখে ভালোই বোঝা যায় যে বেশ রোগা ছিলাম আগে, এখন একটু ফুলেছি। তো এখন তো অনেকটা ডিফারেন্স মনেই হয়, যে একটু চুল পড়েছে। আমার দেখে মনে হচ্ছে না, যদিও হেয়ার স্টাইলটা একটু পাল্টাতে হয়েছে, চুলটা একটু সমস্যা করছে। হেয়ার স্টাইল, তোমার আগে হেয়ার স্টাইল কি ছিল? একটু অন্যরকম ছিল, ঘতনের আগের ভিডিওগুলো দেখবে ওই হেয়ার স্টাইলটা সামনের দিকে ফেলা, একটু উপরে ওঠানো ছিল, এখন একটু পাততে হয়। আজকে একটা মেনলি প্রেত কথা পডকাস্টে এসছো, একদম একটা হরর এক্সপেরিয়েন্স শুনবো অবশ্যই। তারপর আমরা কথা বলবো তোমার এই রিসেন্ট যে ফিল্ম তুমি শুট করলে, সেই রিসেন্ট ফিল্ম শুট করতে গিয়ে তোমার কোনো হরর এক্সপেরিয়েন্স হয়েছে কিনা, সেখানে কিরকম ধরনের কি কি ফেস করেছো, সবকিছু শুনবো। আগে আমাদের অডিয়েন্স সবসময় রেডি থাকে একটা ঘটনা শোনার জন্য, একটা তোমার এক্সপিরিয়েন্স শুনি। আমি তখন কলেজে পড়ি, আর আমি আর আমার বন্ধু থাকি হচ্ছে, আমাদের একটা ফ্ল্যাট নিয়ে মানে আছে কলকাতায়, তো ওখানে ন্যাচারালি কেউ থাকে না, মানে ওটা ফাঁকাই পড়ে থাকে। আর মানে বাঁকুড়ায় সবাই, যেহেতু আমার ফ্যামিলি সবাই বাঁকুড়ায় থাকে, তো ফ্ল্যাটটা নেওয়া আছে, যখন কোনো দরকার হয় তখন হয়তো আসে। তো কলেজে পড়ার সময় আমরা 3 বছর ওই বাড়িটায় ছিলাম। আমি একদিন রাত্রিবেলা, আমার বন্ধু ছিল, তার নাম সানি, তো সানিকে বললাম যে, আরেকটা দাদা ছিল আমার, তো সানিকে বললাম যে ঠিক আছে চল আজকে একটু সিনেমা টিনেমা দেখি। আর সানির একটা তখন একটা উদ্ভট একটা ইয়ে হয়েছিল যে রোজ হরর সিনেমা, আমরা রোজ ভূতের সিনেমা দেখতাম। আচ্ছা, মানে এটা আমাদের যে কি একটা অদ্ভুত, যত রকমের হরর সিনেমা ছিল ওই সময়ের পরপর দেখেছি। হ্যাঁ, তো তখনই আমি মোটামুটি এক্সপিরিয়েন্স হয়েছিল। প্যারানরমাল অ্যাক্টিভিটি সবকটা পার্ট, কনজিউরিং, তখন তো জাস্ট নতুন নতুন আর কি, তখনও কনজিউরিং বেরোয়নি, যাই হোক সব ভূতের সিনেমা দেখেছি। তো সেই দিনও রাত্রিবেলা প্ল্যান হয়েছে যে আমরা ডিনার করে আর একদম লাইট নিভিয়ে একটা ভূতের সিনেমা দেখব। দেখা শুরু করেছি সিনেমাটা, বেশ মোটামুটি 1 ঘন্টা মতো দেখেছি সিনেমাটা। হঠাৎ করে আমরা যে ঘরের রুমে বসে খাটের ওপর ল্যাপটপ রেখে স্পিকার টিকার চালিয়ে দেখছি, হঠাৎ দেখছি ধরো এটা দেওয়ালে
দুম দুম করে আওয়াজ, ঠিক আছে, দেওয়ালে, অ্যাজ ইফ দেওয়ালটা কেউ ওই দিক থেকে ধাক্কা মারছে, দেওয়ালে কেউ ধাক্কা মারছে, কেউ কিছু বলার চেষ্টা করছে, দেওয়ালে জোরে জোরে ধাক্কা। আমরা তো পজ করলাম, আমার মতো কি ভুল শুনছি। তারপর যখন সাইলেন্ট হলো, সিনেমাটা বন্ধ হয়ে গেল, তারপরে ওই দুম দুম দুবার করে আওয়াজ দেওয়ালে। ওকে, কি বলবো, তখন তো মোটামুটি সেই মানে কি যেটাকে বলে হাতে চলে এসেছে আর কি। তো গোটা শরীরটা ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা, মানে এটা খুব বাজে বাংলায় বললাম, সত্যি কথা বলতে হ্যাঁ, ওই গোটা শরীর ঠান্ডা হয়ে গেছে, হাতে চলে এসেছে, হ্যাঁ, মাথায় উঠে গেছে, পেট খালি হয়ে গেছে, হ্যাঁ, মাথায় উঠে, ওরকম টাইপের একটা ব্যাপার। তো তারপরে আমি আর সানি তো সানি হচ্ছে প্রচন্ড এক্সাইটেড, মানে আমি যেমন দেখবে আমি একটু শান্ত টাইপের নর্মালি, আমার সানি বন্ধুটা প্রচন্ড এক্সাইটেড, ও সেই প্রচন্ড কি হয়েছে, কে কি করছে, ভূত চলে এসছে। আমরা ভূতের সিনেমাটা বন্ধ করে দিলাম, আমরা একটা অন্য মধ্যে গান টান চালালাম মুডটাকে একটু হালকা করার জন্য, তাও দিচ্ছি ওই আওয়াজটা হয়েই যাচ্ছে, ওই আওয়াজটা কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারছি না যে এইটা কি হচ্ছে। এবার যেটা ফিল করলাম যে আমরা কেউ বেরোবো না, মানে আমরা কেউ বাড়ির থেকে বেরোবো না, কেউ কিছু বলবো না। এবার ব্যাপারটা যেটা হয়েছিল, ওই আওয়াজটা মানে যতক্ষণ হচ্ছিল আমাদের মোটামুটি, মানে আওয়াজটা ধরো মোটামুটি 1 ঘন্টা ওরকম টাইম ধরে চলেছে। আর আমরা যেহেতু আমরা বেশি পাকা, আমরা আবার কি করছি, আওয়াজটা যখন হচ্ছে, যেই দেওয়ালে আওয়াজ হচ্ছে, আমার যে বন্ধু ছিল সানি, সে আবার দুম দুম দুবার ওই সেম দেওয়ালে সে দুবার ঠুকছে। ওকে, দেয়ালের উল্টো দিকে কিছু, হ্যাঁ বলছি সেটা। এবার ওই আওয়াজটা একটু বন্ধ হয়েছে, তারপর ওই আওয়াজটা আরো জোরে শুরু হয়েছে, আরো 3-4 বার 5 বার ঠুকছে আর কি। তখন এই সানিও আর কি 3-4 বার 5 বার ঠুকছে, এরকম হচ্ছে। এবার যেটা ব্যাপারটা হয়েছে সেটা একটু বলি। আমাদের বাড়ির পাশের ফ্ল্যাটে যিনি থাকতেন, একজন বৃদ্ধা মহিলা, মানে বৃদ্ধা আর কি, বৃদ্ধা মহিলা, বৃদ্ধা, তিনি একটু মেন্টালি একটু মানে ছিলেন আর কি, আনস্টেবল ছিলেন যেটাকে বলে। আমরা এরকম ঘটনা আগে শুনেছিলাম যে ওনার বাড়িতে একজন কাজ করতে গেছিল, তাকে উনি বটি দিয়ে মানে এরকম তাড়া করেছিলেন, মারতে গেছিলেন। তো এই মহিলা মানে এরকম কুখ্যাতি ছিল যে উনি নাকি কিছু ওই ফ্ল্যাটের কোনো প্রবলেম হলে উনি সঙ্গে সঙ্গে থানায় চলে যেতেন কমপ্লেন করতে। আর আমরা ওনাকে, আর আমাদের জাস্ট বাড়ির পাশেই থাকতেন, অন্যরকম, হ্যাঁ, তো আমরা সবসময় অ্যাভয়েড করতাম ওনাকে। আমরা যদি কখনো দরজায়, আমরা হয়তো ফ্ল্যাট থেকে বেরোচ্ছি কলেজ যাওয়ার জন্য, ওনার সামনাসামনি পড়ে গেলাম, তো আমরা আবার ঘরে ঢুকে যেতাম, মানে ভয় আর কি ওনাকে দেখেই। তো উনি একা থাকতেন, ছেলে মেয়ে যথারীতি যেটা হয় প্রবলেম, ছেলে মেয়ে বাইরে থাকে, বিদেশে থাকে, উনি একা থাকেন, ওনার হাজবেন্ড বোধহয় মারা গেছিলেন। তো একা একটা মহিলা আছে, সে রাত্রিবেলা হয়তো কিছু হয়েছে, আইদার আমরা সিনেমা দেখছিলাম বলে উনি ডিস্টার্ব হয়েছেন, আমরা জানি না কি কারণটা কি, বা ওনার হয়তো মনে হচ্ছিল যে এটা এখন উনি করেন, তো উনি যে কি করেন কোনো ঘরের ভেতরে আমরা জানি না, মানে উনি কি কোনো মানে কারোর সাথে কথা বলার চেষ্টা করেন না কি করেন এক্স্যাক্টলি, বাট উনি আওয়াজটা করছিলেন, ব্যাপারটা উনি আওয়াজটা করছিলেন দেওয়ালে। তো তারপর মোটামুটি ঘন্টা 2 পর মোটামুটি আওয়াজটা থামে, অ্যান্ড আমরা শিওরই হয়ে গেছিলাম যে আওয়াজটা উনিই করছেন, কারণ আর কেউ হতে পারে না। মানে লজিক্যালি আমরা প্রথমে অনেকটু ভয় পেয়েছিলাম যে আওয়াজটা কেন হচ্ছে, ওই দেওয়ালে দুমদুম করে কে মারছে। এবার আমরা মাঝখানে ভেবেছিলাম যে উনি কি সত্যি মারছেন, কারণ উনি যথেষ্ট বয়স হয়েছে, ওনার গায়ে তত জোর নাও থাকতে পারে, অত জোরে আওয়াজ করে, হ্যাঁ। বাট তারপরে অ্যাকচুয়ালি শিওর হয়েছিলাম যে আওয়াজটা উনি করছে। এটাই একটা মানে এটা একটা এক্সপেরিয়েন্স যেটা হচ্ছে তোমাদের ভয় পাইছে। এবার ভয়ের ঘটনা সবসময় ভূতের হতে হবে তা নয়, ভূতের তো হ্যাঁ এক্স্যাক্টলি, ভয় ইজ ভয়। আর আমাদের সত্যি বলছি প্রচন্ড ভয় পেয়েছিলাম সেই রাতে। ভয় পেতে কেমন লাগে? আমার একদম ভালো লাগে না ভয় পেতে। তুমি তো বাঁকুড়ার ছেলে, তো বাঁকুড়াতে তো অনেক জায়গা রয়েছে, আমাদের কলকাতার মতন একদমই নয়। তো প্রত্যেক জায়গার কিছু লোকালসদের কাছে প্রচুর ঘটনা শোনা যায়। তোমাদের ওখানে এমন কোনো ঘটনা আছে? আমাদের ওখানে ঘটনা বলতে যা হয়, শ্মশান এরিয়া, আমাদের একটা শ্মশান আছে ওখানে, তার নাম হচ্ছে পলাশতলা। আচ্ছা, পলাশতলায় অনেক রকম ঘটনা শোনা যায়, যে পলাশতলার মাঠ মানে ওখানে আর কি প্রচুর গাছ আর মরা পোড়ানো হয় আর কি। তো এরকম ঘটনা আমি ছোটবেলায় শুনেছিলাম। আমার তো পলাশতলার পাশেই একটা মাঠ আছে, তো আমাদের যখন পাড়ায়, আমাদের যেখানে আমি পাড়ায় যেখানে থাকি সেখানে বন্ধুরা খেলতাম আর কি, পাড়ার কাছাকাছি। তো যখন পাড়ায় অন্য কেউ দখল করে নিচে মাঠ, সেদিন হয়তো আমরা খেলতে পারলাম না সেই মাঠে, তখন আমরা সেই হেঁটে হেঁটে আমরা ভাবলাম এই পলাশতলার মাঠে যাবি, ওখানে মাঠটা খালি থাকে বেশিরভাগ দিনই, বা বড় মাঠ আর কি, অনেকেই খেলে। তো এরকম শোনা গেছিল যে পলাশতলার মাঠে মানে সবাই ছোটবেলায় যা বলতো, যে বাবা মারা বলতো যে ওদিকে যাস না, শ্মশানের ওইদিকে আর কি,
কারণ ওই রাত্রিবেলার আগে ফিরে যাওয়া শ্মশান থেকে আর কি, অনেক সময় কাউকে হয়তো নিয়ে চলে গেছে, মানে কেউ জঙ্গলে হয় ওইদিকে শ্মশানে হয়তো কাউকে মানে কেউ হয়তো গেছিল শ্মশানে, সে আর ফেরেনি। আচ্ছা, এরকম আর কি শুনেছিলাম, শোনা সিন এগুলো। হ্যাঁ এগুলো শোনা। কারণ যা হয় হচ্ছে আমাদের বাঁকুড়ায় যেহেতু মানে কলেজ প্রচুর আছে, ঠিক আছে, এবার ধরো অনেক সময় যেগুলো আমরা আগে শুনেছিলাম যে কারণ বাঁকুড়া মেডিকেল কলেজ আছে, বাঁকুড়ায় এখন ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, আর বাঁকুড়া এমনি অ্যাকচুয়ালি বেশ পড়াশোনার জায়গা আর কি, বেশ অনেক প্রচুর কলেজে প্রচুর মানুষ বাইরে থেকে পড়তে আসে, মানে বাঁকুড়ার মানে ভেতরের গ্রামগুলো থেকে বা আশপাশ থেকে, আসানসোল থেকে বা দুর্গাপুর থেকে, তো প্রচুর যেটাকে র্যাগিং বলে, তো অনেক সময় অনেক রকম হয় যে মানে একটা শ্মশানে নিয়ে গেল তাকে, হয়তো তাকে বললো একটা রাত তোকে পলাশতলা শ্মশানে কাটাতে হবে, সেই স্টুডেন্টটা হয়তো আর ফিরে আসেনি, এরকম হয়েছে। এবার মানে এটা এরকম শোনা। আচ্ছা, আমরা যাচ্ছি খেলতে ক্রিকেট, কিন্তু আমাদের মাথায় তো সারাক্ষণ ওই বলটা জঙ্গলের দিকে চলে গেল, এই তাহলে তুই আনবি যা, আমি যাব না, ঠিক আছে, এরকমও হতো আর কি। তা আমরা চেষ্টা করতাম যে একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার, কারণ ওই মাঠটা, আর বিশেষ করে শীতকালে আমরা ওখানে তো খুব অ্যাভয়েড করি, শীতকালে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, আমরা চেষ্টা করতাম যে হ্যাঁ গরমকালের দিকে গেলাম তাও ঠিক আছে, খেলা হয়ে গেল ফিরে গেলাম। তো এরকম আর কি, যে পলাশতলায় নাকি শুনেছিলাম একবার একটা বোধহয় মেডিকেল কলেজের একটা খুব বাজে র্যাগিং হয়েছিল, যেখানে একটা স্টুডেন্ট আর কি মানে আর তারপর তাকে খুঁজে পাওয়া যায়নি, এরকম কিছু একটা ব্যাপার, হয়তো বা সে মারা গেছিল আর কি, এরকম একটা ব্যাপার। তো এরকম অনেক রকম ঘটনা পলাশতলা ঘিরে আর কি ছিল। বাট স্টিল আমরা খেলতে যেতাম পলাশতলা, ঘুরতে যেতে হবে তোমাকে তো আমি নিয়ে যাবোই পলাশতলা, তোমার খুব ভালো লাগবে, একটা গা ছমছমে ব্যাপার আছে। হ্যাঁ, প্লাস পলাশতলায় অ্যাকচুয়ালি আমরা মানে খেলতে যেতাম যখন, তখন আমরা দেখতাম যে মানে কাউকে পোড়ানো হচ্ছে, তো ওগুলো আমাদের খুব ছোটবেলার মধ্যে মাথার মধ্যে ঢুকে গেছিল আর কি, যে মানে আমরা এখানে খেলতে যাচ্ছি, কিন্তু ওদিক থেকে দেখছি কারোর তো কান্নার আওয়াজ, মানে ফ্যামিলি কেউ কাঁদছে, কেউ পুড়ছে, সেটা একটা আমরা দেখছি দূর থেকে, আগুনটা উঠছে, দেহটা পুরো পুড়ছে। তো এই জিনিসগুলো ছোট থেকে ওই খেলতে মানে একদম ছোটবেলার বয়স থেকে আর কি মাথায় একটা চলে এসেছিল যে আচ্ছা এরকম শ্মশানে এইসব জিনিসপত্রই হয়, অ্যান্ড আমরা সেখানে খেলতে যাচ্ছি, মানে আমাদের সাহসটা একবার জাস্ট ভাবো। যাই হোক, অনেক বাচ্চারাই খেলতে যেত। আমাদের সবসময় এটা একটা থাকতো পলাশতলা থেকে ফেরার সময়, ওই যেটা বলে না নিশি, যে মানে সাইকেল ধরো চালাচ্ছি, এবার ধরো ওখানে ধরো প্রচুর আর কি চোর কাঁটা ওরকম গাছ আর কি যেগুলো বলে, অনেক রকমের গাছ আছে, তো সাইকেল চালাতাম, তো অনেকে বলতো যে একসাথে থাকবি, মানে যখন খেলা হয়ে গেল সবাই একসাথে ফির, কারণ সাইকেলটা ধরে এগিয়ে গেলাম, মানে এবার হঠাৎ করে পিছনে কেউ ডাকলো, এবার ঘুরে দেখলাম যে যাই না কেউ নেই, কি ডাকলো, এরকম হয়েছে না? এরকম হয়নি, বাট আমরা সবসময় আমি একটা জিনিস বলি, একটা ভয় থাকতো, আমি একটা জিনিস বলি, আমি খুবই সাবধানী একটা ছেলে, মানে আমি প্রচন্ড সাবধানী, কারণ আমার ব্যাপারটা হচ্ছে এই রিসেন্টলি ধরো আমরা ভূতমুখী বানাচ্ছি বা ভূতেদের নিয়ে আর কি অনেক কালচার করছি বলতে গেলে, কিন্তু আমি একা থাকি আর আমার প্রচন্ড ভূতে ভয় লাগে। আমি মানে প্রেত কথা রাত্রিবেলা শুনি না, আমি সকালবেলা শুনি, তো এরকম একটা ব্যাপার আর কি, মানে যে কোনো হরর স্টোরি বা হরর সিনেমা এখন আমি আগে দেখতাম, মানে বন্ধুরা সবাই মিলে। ভূতমুখী তো হরর মুভি, ভূতমুখী ঠিক এটা কি সিরিজ হচ্ছে না? এটা একটা ভূতমুখী একটা শর্ট ফিল্ম। এটা ডিউরেশন কত হয়েছে? 8 ঘন্টা মতো। 8 ঘন্টা। আচ্ছা, আমরা যেদিন এই পডকাস্টটা এখন আপনারা সবাই দেখছেন, এতক্ষণে ভূতমুখী চলে এসেছে। হ্যাঁ, মানে এটা কি হরর কমেডি জনরাতে ফেলবো? এটাকে ঠিক মানে হররটা বলা যায় না, মানে এটা একটি মানে ভূত আছে, সেটাকে আমি কি বলবো আমি জানি না। মানে আমার মনে হয় যে প্রত্যেক রাইটার বা প্রত্যেক ডিরেক্টরের কাছে ভূত এক এক রকম আলাদা। যেমন আমরা কনজুরিং এর মতো ফিল্ম দেখেছি যেখানে আমরা ভূতকে পুরো দেখতে পাচ্ছি, একদম ভূত সামনে চলে এসছে এবং কিছু একটা হচ্ছে। আবার আমরা তোমার হন্টিং অফ হিল হাউসের মতো সিরিজ দেখেছি, একদম, যেখানে দেখছি যে ভূতকে কখনোই চোখের সামনে দেখা যাচ্ছে না, কিন্তু একটা বাড়িকে জুড়ে যে ভয় কেন্দ্র হচ্ছে এবং যে নস্টালজিয়া, সেই নস্টালজিয়াটাকেই ভূতের মতন করে দেখানো হচ্ছে। একদম তো প্রত্যেকটা ডিরেক্টর বা স্টোরি টেলার তাদের কাছে ভূত আলাদা, হ্যাঁ, নিজেদের মতো করে ডিফাইন করেছে। তো এখানে আমাদের যারা রাইটার ডিরেক্টর আর কি, মানে রজত আর অরুণাভ। আচ্ছা, লিখেছে কে? ওই রজত রয় আর অরুণাভ মুখার্জি। আচ্ছা, তো ওরাই আর কি ডিরেক্টও করেছে। আর রজতের সাথে আমার কথা হচ্ছিল। হ্যাঁ, রজতের সাথে বড় ফ্যান তোমার। হ্যাঁ, ও বলছিল। তো
এটা ও মানে এক একটা ডিরেক্টর তো এক এক রকম ভাবে ভূতদেরকে ডিফাইন করে, তো ওরা একরকম ভাবে ডিফাইন করেছে। তো ভূত আছে গল্পটায়, তো তোমরা দেখতে পারো। হ্যাঁ মানে এত মানে এখন চলে এসছে, তোমরা বিএমএস চ্যানেলে গিয়েই আরামসে দেখে নিতে পারো এবং ফিডব্যাক দিতে পারো কমেন্ট সেকশনে যে তোমাদের কেমন লাগলো। একদম, ব্যাপারটা হচ্ছে হরর কিনা বা নাকি অন্যরকম সেটা আপনারা ডিসাইড করুন। আমরা একটা বানিয়েছি, আমরা অনেস্টলি বানিয়েছি। আর মানে রজত আর অরুণাবর গল্পগুলোর মধ্যে একটা বেশ মানে একটা মন আছে আর কি, মানে যেটা আমি তোমার ওদের কি সাথে মনে হয় যে ভূতমুখী তুমি যখন করলে তোমার এক্সপিরিয়েন্স কিরকম? যেহেতু ভূত নিয়ে অনেক কালচার করেছো, নিজেই বললে যে আমি ভূত নিয়ে অনেক কালচার করেছি, হ্যাঁ হ্যাঁ, তো তোমার এক্সপিরিয়েন্স কেমন একটা ক্যারেক্টার প্লে করতে গিয়ে ভূতমুখীতে? ভূতমুখী প্রথম কথা হচ্ছে মানে যাদের ব্যাপারে বলছিলাম রজত আর অরুণাব, ওদের একটা নিজেদের প্রোডাকশন আছে, ওদের ওটার নাম হচ্ছে ব্রোবন প্রোডাকশন। তো ওদের সাথে আমি এর আগে 2টো শর্ট ফিল্ম করেছি, একটা ফিচার ফিল্মে অভিনয় করেছি। আচ্ছা, ওরা মানে 23-24 বছরের ছেলে, কিন্তু ওরা একটা ফিচার ফিল্ম বানিয়ে ফেলেছে আর কি, যেটা এখনো আর কি রিলিজ হয়নি। তো ওটাতেও আমি একটা পার্ট করেছি। ওদের সাথে একটা আলাদা বন্ডিং হয়ে গেছিল মানে 3টে প্রজেক্ট করার পরে, যেটার জন্য আমার মনে হয়েছিল যে ওরা মানে ওদের যদি ওরা যদি আরেকটু স্কোপ পায়, বা আমি ওদের সাথে কাজ করতে আমার খুব ভালো লাগে অ্যাজ আ টিম, মানে অ্যাজ ফিল্ম মেকার্স আমি বলবো ওদের পুরো টিমটাই এতটা মানে ভালোভাবে এক্সিকিউট করতে পারে। একটা ধরো আমাদের যেহেতু আমরা মানে ইন্ডিপেন্ডেন্টলি বানাচ্ছি, একটা বাজেটের একটা ইস্যু থাকেই সবসময়, তো সেই বাজেটে কি করে কাজটাকে এক্সিকিউট করবো, তো ওটা ওদের খুব ভালো আইডিয়া আছে। তো আর ভূতমুখীটা হচ্ছে ওদেরই খুব মানে ওরা নিজেদের চ্যানেলে নানান রকম একটু মিষ্টি প্রেমের গল্প, যেমন নাগরিক বা নাগরিক টু আর কি, একটা প্রেম আছে, একটু মন খারাপ আছে, একটু নস্টালজিয়া আছে, তো এই ধরনের একটু গল্প করে, একটু ফ্রেশ, বাট খুবই ফ্রেশ, তোমার দেখতে খুবই ফ্রেশ লাগবে। তো ভূতমুখীটা ক্লিয়ার স্টোরি, হ্যাঁ খুব ক্লিয়ার। ভূতমুখীটা হচ্ছে ওদের একটু এক্সপেরিমেন্টাল, মানে ওরা একটু এক্সপেরিমেন্ট করেছে এবার, মানে ওরা যে ধরনের জায়গায় শুট করে বা ওরা যে ধরনের চরিত্র লিখেছে এর আগে, সেগুলো খুবই মানে কলকাতার মধ্যে বা মানে কি মানে যাই হোক, তার মধ্যে একটা দুটো হয়তো একটু এদিক ওদিক আছে। এটা তো আমরা ঝাড়গ্রামে শুট করেছি, তো ভূতমুখীটা একটু ওদের একটু অন্যরকম একটা চেষ্টা আর কি, এক্সপেরিমেন্ট। আর ভূতমুখীটা আমার এক্সপিরিয়েন্স বলতে এটা একটা মানে বিএমএস এ আসছে, বিএমএস এ তো আমি অনেক রকম চরিত্র প্লে করেছি, এবার মানুষকে মানে আলাদা কিছু দেওয়ার একটা সবসময় একটা খিদে থাকে, যে মানে আমি চ্যানেলে ঘোতন করেছি, যদুবাবু করেছি, কেউ কেউ ধরো মানে আমাকে বলে যে এই যদুবাবুর মতো একটু কথা বলে দেখান, ঠিক আছে, যেমন তানভীর ভাই বলছিল যদুবাবুর মতো, তো কারণ ওই চরিত্রগুলো মানুষের মনে এতটাই দাগ কেটেছে। এবার তারপরে কিন্তু অনেক মানে অনেক বছর ধরে প্লে করার পরে একটা চরিত্র তোমার কি কোনো রকমে এখন এমন মনে হয় যে আমি তোমাকে লাস্ট কিছু বছরে দেখছি প্রচন্ড ভাবে তুমি ফিল্ম ওরিয়েন্টেড, সিরিজ ওরিয়েন্টেড কাজ করছো, যেখানে তুমি হয়তো কন্টেন্ট তোমার বেশি আসছে না, কিন্তু যখন আসছে তখন তুমি একটা চরিত্র হিসেবে প্লে করছো। হ্যাঁ হ্যাঁ, তো তোমার যে স্কেচ ভিডিওস গুলো যেগুলো ছিল ওগুলো নিয়ে প্ল্যান কি তাহলে? মানে ওগুলো করবে না নাকি ওগুলো চলবে? না না না, স্কেচগুলো স্কেচ আসবে, স্কেচও করব। যদুবাবুর টিউশনি বিশেষ করে, মানে এটা নিয়ে তো প্রচন্ড পরিমাণে মানুষের ডিমান্ড। হ্যাঁ হ্যাঁ, না না, যদুবাবুর টিউশনিও আসবে, যদুবাবুর টিউশনিটা একটু বড় করে প্ল্যান করছি মানে ব্যাক করার, বাট আগেন আমি একটু চাইছি যদুবাবু মানে কিরম বলো তো, আমি একটু বলি আজকে যেহেতু আমি এসেছি ব্লগসে, আমার একটা ইচ্ছা আছে যদুবাবু ধরো কি করে যদুবাবু হলো, এরকম একটা গল্প, মানে আমাকে আমি একটু ধরো রোগা হলাম, ঠিক আছে, এখন আমি যদুবাবুর অরিজিনাল শেপে আছি, আমি একটু রোগা হলাম, এবার যদুবাবু মাকুড়ার একটা টিচার, এবার তার আগে হয়তো কিন্তু যদুবাবু টিউশন পড়ান, মানে প্রাইভেটলি পড়ান, উনি তো কোনো মানে ইয়েতে স্কুলে পড়ান না, তাহলে উনি কি করে টিউশন টিচার হলেন? মানে ওর নাম ভেবে, যেমন উলভারিন অরিজিন আছে, আপনি যদু অরিজিন, ঠিক আছে, তো যদুবাবু কি করে যদুবাবু হলেন? যদুবাবু তখন ইয়াং ছিলেন, হয়তো 1900 ধরুন, মানে একদম 1980s, লেট 80s 90s, ঠিক আছে, তখন উনি আর কি মানে প্রথম শটটাই হচ্ছে আমি পুকুর থেকে উঠছি চান টান করে, ঠিক আছে, বাঁকুড়ার একটা প্রত্যন্ত গ্রামে পড়ে দেখাচ্ছে যদুবাবু আছে, এবার সেখান থেকে যদুবাবু আস্তে আস্তে বাঁকুড়া শহরে আসছে, মানে কলেজে পড়তে, ম্যাথ নিয়ে অল্প বয়সী যদুবাবু, তখন হয়তো উনি মেবি তখনও উনি পানটা খান না, মেবি তখনও হয়তো ফেরোসিয়াস হয়ে যাননি, ঠিক আছে, হয়তো ওই তীরপিণ্ডে এইসব কথাগুলো উনি জানেন না, হয়তো একটু, তবে ছোট থেকে একটু বদমাশ, মানে ম্যানলি ব্যাপারটা তখন আসেনি, খড়ুস ব্যাপারটা আসেনি, হ্যাঁ খড়ুস ব্যাপারটা আসেনি। তো এবার কলেজে গিয়ে কি এমন হলো, কারণ সত্যি কথা বলতে টিউশন পড়ানো ইটস লাইক
লাইক ইটস আ পার্সোনাল বিজনেস, রাইট? হ্যাঁ। তুমি কোনো একাডেমির সাথে যুক্ত নও, যদুবাবু কোনো একাডেমির সাথে যুক্ত নয়, কোনো স্কুলের সাথে যুক্ত কোনো নয়, রেফারেন্স নেই এগুলো। হ্যাঁ, তাহলে যদুবাবু কি করে ওই টিউশনটা শুরু করলেন, কেন ওই টিউশনটা শুরু করলেন? আচ্ছা, তার পেছনে একটা গল্প। তার পেছনে যে গল্পটা, মানে যদুবাবু কেন ওই ম্যাথ মানে টিচার হয়ে গেলেন, কেন উনি কোনো চাকরি করলেন না, কেন বাইরে ধরো যদুবাবুর বয়সী যারা আছে তারাও তো হয়তো বাইরে ইঞ্জিনিয়ারিং পড়তে বা ইয়ে করে ইঞ্জিনিয়ার হয়ে বাইরে চাকরি বাইরে করছে, চলে গেছে। তো উনি কেন বাঁকুড়ায় থেকে গেলেন? আচ্ছা, মানে ওনারও একটা ফ্রাস্ট্রেশন, হ্যাঁ, ওনারও একটা হ্যাঁ। লাইফের স্টোরি। এইটা ওনার ব্যাক স্টোরিটা আমি ঠিক করেছি এজ আ মানে বড় করে একটু সিরিজ ফরম্যাটে, প্রচুর এমনি। আর আমার সত্যি কথা বলতে এখন অভিনেতাদের সাথে কাজ করতে আমার খুব ভালো লাগছে। মানে যারা এই যেমন আমি ভূতমুখীতে কাজ করেছি, এই দুর্বাস শর্মা, সিঞ্জিনী চক্রবর্তী, চন্দন বলে একটা ছেলে আছে, একটা খুব সুন্দর রোল করেছে। তো এরা কি মানে এরা না মানে মানে আমি যদি দুর্বাদার বা সিঞ্জিনীর কথাই বলি, এরা অভিনয়টাকে অ্যাজ আ স্কিল অনেকদিন ধরে ডেভেলপ করেছে। তো আমার এখন যেটা মনে হচ্ছে যে আমি যদি কোনো যদুবাবু সিরিজও করি, তো ওখানে আমি তো থাকলাম, বাট আই নিড আ লট অফ অ্যাক্টার্স, মানে যেখানে তারা মানে ওই সিরিজটা কিন্তু দাঁড়াবে না। তুমি আজকে ধরো যে কোনো সিরিজ দেখো, তুমি দেখে নাও পঞ্চায়েত আমি যদি বলি, তাহলে আমার প্রত্যেকটা ক্যারেক্টার আমার মনের মধ্যে দাগ কেটে গেছে। সেটা কিন্তু লিখেছে চরিত্রটা ভালো, ঠিক আছে, কিন্তু প্রত্যেকের ইন্ডিভিজুয়ালিটি থাকে, ইন্ডিভিজুয়ালিটি আছে। এটা হচ্ছে পারফরমেন্সটার জন্য, মানে অ্যাক্টরের যে পারফরমেন্স, সেটা কিন্তু সত্যি কথা বলতে একটা আমি মানে আমি নিজেকে এখনো আমি অ্যাক্টর ওরমভাবে বলতে একটু ইয়েই লাগে। কারণ সত্যি কথা বলতে কি, আমি ইউটিউবার, আমি ইউটিউব থেকে উঠেছি, মানুষ আমাকে ইউটিউবের স্কেচের জন্য চিনেছে। মানে আই এম নট আ ট্রেন্ড অ্যাক্টর, আমি অ্যাক্টিংটা শিখিনি। যারা অ্যাক্টিংটা শিখেছে, যারা ধরো বছরের পর বছর থিয়েটার করেছে, সিরিয়ালে অভিনয় করেছে, এবার সিরিয়ালে অভিনয় করেছে সেটা নিয়েও অনেকের অনেক বক্তব্য থাকে যে সিরিয়ালে অভিনয় করে, কিন্তু আরে কি ভাই, সিরিয়ালে যারা অভিনয় করে তারা রোজ একটা নিয়মিত একটা প্র্যাকটিসের মধ্যে থাকে, রেগুলার একটা অন্য চরিত্র হয়ে বাঁচতে হয়, আর সেটা রোজ, তার একটা আলাদা ফ্যামিলি আছে, হ্যাঁ ফ্যামিলি অন আছে, স্ক্রিন ফ্যামিলিতে অনেক কিছু হয়, সেগুলো আর কি মানুষের দেখতে মজা লাগে। সো আমার ইচ্ছে আছে এরকম যারা একটু অ্যাক্টিংটাকে সিরিয়াসলি করছে তাদের সাথে কাজ করার। মানে সেই ধরো যেমন ভূতমুখীতে আমি আছি, দুর্বাদা আছে, সিঞ্জিনী আছে, মানে বাট আমি দুর্বাদা সিঞ্জিনীর যে গল্পটা, মানে তুমি পুরো সিনেমাটা যদি দেখো, মানে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবে মানে আমি এক্স্যাক্টলি কি বলার চেষ্টা করছি, আর আমি কোন জিনিসটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছি। তুমি বলছো যে ওরা ওদের ইন্ডিভিজুয়ালিটি থেকে এত সুন্দর নিজেদের ফ্রেমটা তৈরি করেছে, যেখানে তুমি যদি অ্যাক্টিং এ তাদের থেকে একটু কম স্কিলড হয়ে থাকো, বাট তোমার জায়গাটা ফুটে উঠছে আরো, এবং তুমি আরো নিজেকে খুলে মেলে ধরতে পারছো। একদম একদম। আজকে আমি তো একা একা স্কেচে অভিনয় করেছি বেশিরভাগ সময়, আমি বলছি যদুবাবুর ক্ষেত্রে, এবং সেখানেও, এবং আমার মনে হয় স্কেচের ক্ষেত্রেও, যেখানে ধরো যদুবাবুর টিউশনি যেখানে হয়েছে, বা বিশেষ করে যেটা তোমার ফ্যামিলি স্কেচটা হয়, ফ্যামিলি স্কেচে যখন বাবা চরিত্রটা থাকে, তারপর হচ্ছে ঘোতন থাকে, ওর দাদা থাকে, এই প্রত্যেকটা চরিত্র তাদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা চরিত্রের একটা গল্প আছে, এবং যার জন্য ওভারঅল ব্যাপারটা খুব ফুটে ওঠে। যে ভাইয়ের চরিত্রটা, ওর যে ইন্ডিভিজুয়ালিটি, ও ওরকম না হলে বাবা চরিত্রটা জাস্টিফাইড হবে। একদম একদম একদম। তো এই আমার মনে হয় ভূতমুখীর ক্ষেত্রেও তোমাদের তাই হয়েছে। ভূতমুখীর ক্ষেত্রে এক্স্যাক্টলি, মানে সবাই সবাইকে জাস্টিস করেছে, যে চরিত্রটা মানে যাকে মানাবে। এবার ধরো আমি সবসময় আমি বলবো না যে বিএমএস, এই যে বিএমএস অরিজিনালস যেটা আমরা শুরু করছি আর কি, মানে আমরা 3 বছর আগে একটা করেছিলাম, এরপরে আমরা আবার মানে কামব্যাক করার একটা চেষ্টা করছি ভূতমুখী দিয়ে। এরপর আরো ইচ্ছে আছে কয়েকটা সিনেমাটিক কন্টেন্ট বানানোর, মানে পরপরই এখন ইচ্ছে আছে। তো এখানে সবকটা সিনেমায় বা সবকটা শর্ট ফিল্মে যে আমি মেইন ফেস হব সেটা নয়, সেটা আমার চেষ্টা নয়। মানে আমি ওরম ভাবে নিজেকে দেখতে চাই না। মানে আমি সেটাকে প্রডিউস করলাম, আমি সেটাকে মানে অ্যাজ এ ইপি কাজ করলাম, আমি অ্যাজ এ ডিরেক্টর কাজ করলাম, অ্যাজ এ রাইটার কাজ করলাম, বাট আমার বক্তব্যটা হচ্ছে যে টু ওয়ার্ক উইথ অ্যাক্টার্স। মানে অ্যাক্টাররা কি, মানে আমি ধরো শর্ট কন্টেন্ট বানাচ্ছি বা আমার চ্যানেলে অন্যরকম স্কেচে অভিনয় করলাম, ঠিক আছে, বাট যখনই ব্যাপারটা সিনেমা হয়ে যাচ্ছে তখনই কিন্তু ওই আধ ঘন্টার একটা সিনেমা, সেখানে কিন্তু ওই চটক দিয়ে হবে না, সেখানে মেন অ্যাক্টিং এর যে স্কিলটা দরকার, স্টোরি লাগবে, হ্যাঁ পারফরমেন্সটাই বসিয়ে রাখবে। অ্যাক্টিং এর প্রতি ইন্সপিরেশনটা কখন থেকে আসে? অ্যাক্টিং এর প্রতি সত্যি বলতে মানে ইউটিউবটা যখন শুরু করলাম না, যখন দেখলাম যে আর কোনো উপায় নেই, মানে আমি ছাড়া, আমি প্রথমে খুবই লাজুক ছিলাম, না আমার মনে হতো যে অভিনয়টা আমার দ্বারা হবে না। মানে এখন যখন আমি ভাবি যে আমায় কেউ বলে যে মানে কোথাও গিয়ে ধরো কোথাও অভিনয় করতে গেছি, তারা এখন আমাকে বলে যে আরে আর্টিস্টকে স্ক্রিপ্ট দাও, আর্টিস্টকে দাও, তখন আমার একটু মানে অস্বস্তি হয়। কারণ
আমি তো জানি রে বাবা, মানে জানি যে ওই যে আর্টটা যেটার জন্য আমাকে আর্টিস্ট বলা হচ্ছে, সেই আর্টটা আমি শিখিও নি। আমি ইউটিউব করেই যা অভিনয় করেছি বা শিখেছি, নিজে মানে ওই নিজেই শিখেছি। ক্যামেরার সামনে করতে করতেই যা প্র্যাকটিস। হ্যাঁ একদমই, ওই 2020 সাল 19 সালে শুরু করেছি, চুমন করেছি, সিনেমাংশের জল, ঠিক আছে, জয় বাবা ধনঞ্জয়, এইসব এগুলো নানা রকম 2019, এগুলো সব আমাদের ইউটিউব ক্যারিয়ারের একদম শুরুর দিকে। তারপর ঘোতন করতে করতেই মানে হঠাৎ করে একদিন দেখি দুম করে একজন কমেন্ট করছে, বাবারে কি অসাধারণ অভিনেতা। এলাম বাবারে কি হলো এটা, আর কি করে হয়ে গেল 1 বছরের মধ্যেই। তোমার ফেভারিট অভিনেতা কে বাংলাতে? বাংলাতে হ্যাঁ খুব পছন্দ, ছোটবেলা থেকে ঋত্বিক চক্রবর্তী আমার খুব ভালো লাগে, ঋত্বিক চক্রবর্তী খুব ভালো লাগে আমার। রিসেন্টলি আমার দুর্বাদার কাজ খুব ভালো লাগছে, দুর্বা শর্মা। আর এছাড়া ধরো মানে অভিনেতা বলতে সেরম ভাবে যার কথা মাথায় আসে সেটা হচ্ছে খরাজ মুখার্জি, অসাধারণ। হ্যাঁ, তোমার সাথে কোনো ব্যক্তিগত ইন্টারেকশন হয়েছে ওনার? খরাজ মুখার্জির সাথে না, খরাজ মুখার্জিকে আমি সামনে থেকে দেখিনি কোনোদিনও। না, খুব ইচ্ছে আছে কাজ করার একসাথে। অসাধারণ অভিনেতা, বাংলাতে অনেক ভালো ভালো অভিনেতা রয়েছে, আমি দেখেছি প্রচুর ভালো ভালো অভিনেতা আছে, কিন্তু এখন আমি দেখছি বাংলাতে প্রচুর ভালো স্টোরির উপর কাজ হচ্ছে। আমি সেটা মানে ইন্ডাস্ট্রির কথা বলবো না, আমি বলবো যে ইউটিউব লেভেলে, বা আমি বাংলাদেশেরও প্রচুর দেখলাম খুব ভালো ভালো। হ্যাঁ, বাংলাদেশে খুব ভালো কাজ হচ্ছে, বাংলাদেশে খুব ভালো কাজ হচ্ছে। তুমি কি সিনেমার কাজ বলছো না কি বলছো? না, ইউটিউবে ছোট ছোট ফিল্মস যেগুলো, হ্যাঁ সেগুলো বেশ ভালো ভালো কাজ হচ্ছে। তোমার কাজগুলো তো মানে রিমার্কেবল কাজ হয়েছে, যতগুলো কাজই তুমি করেছো, এবং আশা করছি ভূতমুখীও ওরকমই কিছু একটা হবে। আমি খুব এক্সাইটেড, আমি তো অলরেডি হয়তো দেখে নিয়েছি এতক্ষণে। হ্যাঁ, আশা করি যখন পডকাস্টটা আপলোড হয়ে গেছে তার আগে আমার দেখা কমপ্লিট হয়ে গেছে। দেখে নিয়েছো, আশা করি মানুষজন এখন দেখছে। হ্যাঁ হ্যাঁ, বলো যে এই যে অভিনয় যখন করছো, উল্টো দিকের মানুষদের সাথে যখন অভিনয় করছো, প্রোডাকশন তোমার থেকে বেরোচ্ছে, বিএমএস থেকে বেরোচ্ছে, এতগুলো মানুষ কাজ করছে, একদম আমি অভিনেতার স্তর থেকে এবার বেরিয়ে যাচ্ছি। আমি বেরিয়ে যাচ্ছি এবার তুমি একটা প্রোডাকশন, একটা চ্যানেল যেখান থেকে তোমার প্রোডাক্টটা বের হচ্ছে, সেই সময় কতটা প্রেশার কাজ করে। কারণ আমরা যখন একটা সিনেমা বানাচ্ছি তখন সেই সিনেমাটার পেছনে অনেকটা খরচা থাকে, একটা বাজেট থাকে। এবার ইউটিউবারদের ক্ষেত্রে কি হয় যে অ্যাডসেন্স থেকে সে কত টাকা আর কামায়, সে অ্যাডসেন্স থেকে কত টাকা কামায়। তো এই ভয়টা কি কোথাও থাকে যে এই যে প্রোডাকশনটা হলো, যে এতটা টাকা খরচা করে করলাম, আর্টিস্টদেরকে টাকা দিতে হলো, ওভারঅল প্রোডাকশনটা করলাম, তারপর আমার এখান থেকে টাকাটা উঠবে কিনা। দেখো এই টেনশনটা হচ্ছে, মানে যেটা এখন হচ্ছে তোমার, হ্যাঁ এই টেনশনটা রাখলে চলবে না। কারণ সত্যি কথা বলছি যে যখন ঠিক করেছি যে বানাবো, তখন এবার আমি অনেক রাইটার বা ডিরেক্টর বা প্রডিউসারদের মুখে শুনেছি যে সিনেমা বানানো হচ্ছে জুয়া খেলা, মানে যারা বড় লেভেলের সিনেমা বানায়, যারা ধরো এখন হল রিলিজ করে। হ্যাঁ, আমিও শুনেছি, হ্যাঁ, জুয়া খেলা হচ্ছে জুয়া খেলা। এবার কেউ জানে না যে কি হবে। তো যেটা মেন উদ্দেশ্য হচ্ছে মানে গল্প বলা, মানে ধরো আমি একটা ভেবেছি যে না আমি একটা এইভাবে গল্পটা বলবো, মানে এইভাবে মানুষের যে প্রেজেন্ট করবো, সেটার জন্য তো একটা খরচা অবভিয়াসলি হবে। মানে আজকে আমি যদি ওই ব্যাকআপটা না আমি ভাবি, মানে নিজের কাছে ব্যাকআপটা না থাকে, এমনি দুম করে আমি বানাতে যাব কেন একটা। তো ওইটাই হচ্ছে ব্যাপার, যে সবসময় যে একটা মানে প্রোডাক্ট, মানে ধরো আমার ফার্স্ট যেটা প্রোডাক্ট সেটা হচ্ছে ভূতমুখী, ওরমভাবে দেখতে গেলে অনেকদিন পরে একটা অরিজিনাল আসছে। এবার মানুষজন কোথায় দেখছে ইউটিউবে, যেখানে মানুষ ঘোতন, যদুবাবু এগুলো দেখতে অভ্যস্ত। আমি জানি প্রথমেই প্রচুর কমেন্টস আসবে যে দাদা কি হলো, স্কেচ কেন বানাচ্ছ না, এটা কি বানালে, ঠিক আছে, মানে আমরা ঘোতনই চাই। কারণ ওরা একটা ঘোতনের এডিটিং স্টাইলটাকে একদম স্যাড ফাস্ট এডিট, একটা পাঞ্চ লাইন, এবার সেটা তো সিনেমা কখনো দিতে পারে না। সিনেমা ওইভাবে তো ওরম ভাবে হতে পারে না। না, সিনেমার গল্পের একটা প্রত্যেকটা ডিরেক্টরের একটা নিজস্ব স্টাইল থাকে। তো আমি জানি যে এটাও আসবে, তো এগুলো সবই রিস্ক। সেখানে আমি মানে এটাও ধরো একটা রিস্ক যে এই চ্যানেলে এটা ছাড়বো, তো সেটা মানুষ প্রথমেই তো বলবে যে না তুমি ঘোতনকে নিয়ে একটা শর্ট ফিল্ম বানাতে পারতে, তুমি এটা ভূতমুখী কেন বানালে। বাট আমি মানুষকে এটাই বলবো যে দেখো কি বানিয়েছি, পুরোটা দেখো, তাহলে তুমি একটা রিয়েলাইজ করবে। তো এবার ধরো আমি যদি বাজেটের কথায় আসি বা অ্যাডসেন্সের কথা তুমি যেটা বলছিলে, সব সময় না, মানে এটা যদি ভেবেছি যে ইউটিউব থেকে ওটা রিকভার হবে, মানে যেটা বাজেটটা, সেটা কিন্তু হবে না। মানে ধরো আমি কথার কথা বলছি, তোমায় মানে প্রথম কথা হচ্ছে অ্যাজ এ ক্রিয়েটার, আমার যেমন তোমার ধরো প্রেত কথা আছে, গৌরব তাওয়াদার ভ্লগস আছে, ইউ হ্যাভ মাল্টিপল সোর্স অফ ইনকাম, রাইট? তো তুমি যেমন একটা সোর্সের উপর ডিপেন্ড করে নেই, তো সেরকম ক্ষেত্রেই ধরো আমি ভেবেছি যে না ঠিক আছে, অন্যরকম ধরো শর্ট কন্টেন্ট বা অন্যরকম কন্টেন্ট থেকে
একটা তো আসছে এবার, হ্যাঁ, যে আমি আমার আর্নিংটা করে নিচ্ছি এক আর্নিংটা জায়গা তো থেকে, একটা জায়গা থেকে করে নিচ্ছি। তো ইউটিউবে নাও আইলেক্স মানে আমি এখানে তুমি এক্সপেরিমেন্ট করতে, যেমন কি বলবো, টিভিএফও ধরো শুরুর দিকে যখন ওরা অনেকগুলো স্কেচ করে নিল, যখন ওরা দেখে নিল যে না একটা ভালো আমাদের কাছে ব্যাকআপ আছে, তারপরে ওরা একটা সিরিজ করলো, তারপরে ওরা ফান্ডিং পেলো। তো ওরকম আমার ইচ্ছে আছে যে পরবর্তীকালে, কারণ এটা অ্যাডসেন্সের থেকে টাকা আসবে এটা এক্সপেক্ট করে বানিয়ে যাওয়াটা একটু বোকামি। কারণ অ্যাডসেন্সের থেকে আমি একটা, ধরো আমি সিনেমার একটা বাজেট আমি বলছি, মানে মানে কি করে বলে, ধরো আমি কথার কথা বলছি 10,000 টাকা, আমি ধর ফর এক্সাম্পল বলছি কথার কথা, তো 10,000 টাকা যদি আমি সিনেমার বাজেট হয়, আমি জানি যে ইউটিউব থেকে হয়তো 2,500 বা 3,000 টাকা আসবে, ঠিক আছে, আমি জানি সেটা, কিন্তু স্টিল আমাকে এটা মেক শিওর করতে হবে যে একটা বানিয়ে আমি থেমে না যাই, আমাকে যদি পরেরটা বানাতে হয়, কারণ কি ওটা মানুষের অভ্যেসটা ক্রিয়েট হতে সময় লাগবে। প্রথমটা বেরোবে তখন মানুষ বলবে আচ্ছা উন্মেষ এটা কি করেছে, ভূতমুখী, আচ্ছা ওকে অন্যরকম একটা চেষ্টা করেছে, কিছু মানুষ বলবে আচ্ছা অন্যরকম একটা চেষ্টা করেছে, কেউ হয়তো স্কিপ করে যাবে, স্কিপ করে। এবার যখন আমি পরপর করে যাব, যখন মানুষজন দেখবে যে না এ হাল ছাড়ছে না, ওই অভ্যেসটা যখন ক্রিয়েট হবে, বা একটা তোমার নতুন শর্ট ফিল্ম দেখার পর আমার মনে হবে আরেকটা দেখি তো কি আছে, যখন রিকমেন্ডেশন আসবে তখন এই পুরোনোটা দেখে নেব। 4-5টা করার পর, বা আমি যেটা মাথায় ভেবে রেখেছি যে আমি যদি 10th প্রজেক্টটা করবো, ডু ইউ হ্যাভ এনি প্রজেকশন? হ্যাঁ, মানে একটা তো আছেই আইডিয়া, প্রজেকশন মানে কি, মানে একটা বছরের প্রজেকশন যে আমি এই বছর এতগুলো কাজ, হ্যাঁ আমার ইচ্ছে আছে, আমার এই আমি তো 5টা প্রজেক্ট আমি মাথায় রেখেই এগোচ্ছি, যে পরের বছর তুমি 5খানা প্রজেক্ট, হ্যাঁ মানে এই ধরো নভেম্বরে একটা করলাম, নভেম্বরে একটা রিলিজ করছে, আমার হয়তো নেক্সটটা হয়তো মেবি জানুয়ারিতে রিলিজ করবো, মানে ওরকম একটা প্ল্যান। এবার সবকটাই সবকিছু ডিপেন্ড করছে, যেমন ভূতমুখী ইজ দ্য ফার্স্ট প্রজেক্ট, আমরা জানি না যে কতটা কি প্রমোশন করতে হবে, তারপরে আমরা পরবর্তী প্রোডাকশনটা যেতে পারবো কিনা, কারণ আমাদের টিমটা তো খুবই ছোট, তো ওই রকম ভাবে কন্টেন্ট প্ল্যান বা রিলিজ প্ল্যান বা প্রমোশনাল প্ল্যান এগুলো আমাদের সবাই নিজেদেরকেই। কতদিন লাগলো শুট করতে? শুট করেছি আমরা টোটাল 3 দিন। আচ্ছা, তো ডাবিং হয়ে গেছে? ডাবিং হয়ে গেছে, সাউন্ডের কাজ চলছে, যেটা মেন আর কি, মানে এখন চলছে, তুমি এখানে পডকাস্ট হ্যাঁ এখন তো চলছে, হ্যাঁ সাউন্ডের কাজ করছে হচ্ছে আমাদের মান্নাদা, সৌপর্ণ মান্না, আচ্ছা মিউজিকও করছে, একটা খুব সুন্দর গানও আছে সিনেমায়, সেটাও রজতা রুণাবই লিখেছে, ওরা গানও লিখেছে একটা, আর সৌপর্ণদা মিউজিক করেছে, আচ্ছা আর একজন গেয়েছে, মানে গায়িকার নামটা আমি এই মুহূর্তে এই জাস্ট এখন মনে পড়ছে না, বাট হয়তো মেনশন করে দেবো, হ্যাঁ ওটা তো মেনশন থাকবে, যারা দেখবে, বাট খুবই মানে ফ্রেশ একটা গান। আর সাউন্ডও মান্নাদাই করছে, মান্নাদাই সব মানে রজতদের সব কাজে সাউন্ড, হ্যাঁ আমার মনে হয় সাউন্ডটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে একদমই মুভিতে, যেটা অ্যাকচুয়ালি মানে যারা ইন্ডিপেন্ডেন্টলি, আমি যতগুলো ধরো আমি না আগের বছর থেকে অনেকগুলো কাজ জায়গায় করলাম, তো আমি বুঝতে পারছি যে সাউন্ডটা না অনেকেই, মানে যেটা তুমি খুব সিরিয়াসলি নাও, তোমাকে নিতেই হবে, প্রচন্ড সিরিয়াস সাউন্ডের ব্যাপারে। আমি এত খুঁতখুঁতে আমার মানে সাউন্ড ডিজাইনের ব্যাপারে, যে আমার একটু এদিক ওদিক হলেই আমার মনে হয় যে এটা না। আমরা এই পডকাস্টটা শুরু হওয়ার আগে আমরা দেখছিলাম যে একটা মাইকের তার নিয়ে গৌরব অনেকক্ষণ ধরে না এটা সাউন্ডটা ঠিক আসছে না, এটা কিছু একটা নয়েজ আসছে, গৌরব অনেকক্ষণ ধরে একটা খুঁটিনাটি করে নাড়াচাড়া করে দেখছে। হ্যাঁ আমি সাউন্ড নিয়ে খুব মানে কেন, তার কারণ হচ্ছে আমি একসময় যখন প্রথম ইউটিউব স্টার্ট করি, সেই সময় আমি যখন রেকর্ড করতাম একটা রুমের মধ্যে, তো সেখানেও আমি মানে আমার একদম প্রথম দিকের ভিডিও শুনলে তুমি একটা করে একটা আওয়াজ পাবে, একটা হোয়াইট নয়েজ, ওকে ঠিক আছে, সেই নয়েজটা আমাকে খুব বিরক্ত করতো। তো ওই বিরক্তিটার থেকে আমি আরো বেশি কনসার্ন রেখেছি না, সাউন্ডের মধ্যে কোনো রকম প্রবলেম থাকা চলবে না, সাউন্ড কোয়ালিটির হতে হবে, কারণ আমি মেইনলি বেসিক্যালি যেহেতু সাউন্ড নিয়ে কাজ, একদম সাউন্ডেরই কাজ তোমার, আমাকে সব থেকে বেশি সময় কানে শোনে, এখন না হয় পডকাস্ট চ্যানেলে প্রচুর সময় মানুষ দেখছে, তার আগেই মানুষ অনেকটা সময় মানে আমাকে মোটিভেশনাল ভিডিওতেও দেখেছে, কিন্তু প্রেত কথাতে কনজাম্পশন আওয়ারটা অনেক বেশি, কারণ একটা ঘটনা অনেক বড়, 1 ঘন্টা করে একটা এপিসোড আসছে, প্রত্যেক সপ্তাহে মানুষ 2 ঘন্টা করে তো ম্যান্ডেটরি সে আমাকে শুনছে কানে, একদম ওই 2 ঘন্টাটা যেন একদম পারফেক্ট হয়, এটা আমি সবসময় চেষ্টা করি দেওয়ার। আচ্ছা, বাঁকুড়া থেকে কলকাতা আসার পর কেমন লাগছে? একদিনও তো দেখা সাক্ষাৎ হলো না, তারপর থেকে বসবো আড্ডা ফাড্ডা। আরে তুমিও ব্যস্ত, আমিও চেষ্টা করছি একটু, কাজটা সারা জীবনে তো হ্যাঁ দেখা হয়নি, বাট এই আর কি দেখা তো। কেমন লাগছে কলকাতায়? ভালো লাগছে কলকাতায়, মানে ভালোই লাগছে, কারণ যেটা এখানে তোমার লাইফস্টাইল কি, রুটিন কি? এখানে রুটিন হচ্ছে আমি ঘুম থেকে অনেক দেরি করে উঠি, 12টা 10টা আমি ঘুমোতে যাওয়াটাই এত লেট হয়ে যাচ্ছে। কটায় ঘুমোচ্ছ? 2-3টে হয়ে যাচ্ছে। আমি তার থেকেও দেরিতে ঘুমোচ্ছি।
তুমি আমার তুমি সকালে উঠে যাও? ঘুমাচ্ছি। না না, আমি সকালে উঠি, আমি 6 ঘন্টা ঘুমিয়ে উঠি। আমি যখনই ঘুমাই আই স্লিপ ফর 6 আওয়ার্স। হ্যাঁ, আমি ঠিক অ্যালার্ম দেওয়া থাকে আমার সবসময়। তো ওই ওইটাই time আর কি, উঠে। একটু ঘুমটাই মানে লাইফস্টাইল বলতে ঘুমটাই একটু মানে কম হচ্ছে এই আমার মনে স্লিপ হয়। সাইকেলটাকে না আমি অনেক চেষ্টা করেও চেঞ্জ করতে পারছি না, এবং আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি যে আমিও সব ইউটিউব ভিডিওতে দেখছি সবাই বলছে এই সময় ঘুমোতে হবে, এই সময় ঘুমোতে হবে, এই যে না, আমি আমার টাইমেই ঘুমোবো। আমি হ্যাঁ, 6 to 8 আওয়ার্স আমি ঘুমিয়ে আমি উঠবো, কারণ হুম, তারপর আমি জানি আমার সারাদিন আমার মধ্যে সেই এনার্জিটা থাকে। হুম, একদম একদম। আমার যেটা বক্তব্য হচ্ছে কলকাতা আসার পর যেটা হয়েছে সেটা হচ্ছে আমি কন্টেন্ট রাত্রিবেলা মানে রাত্রিবেলার সময়টা হচ্ছে মানে এটা আমি কলকাতা আসার আগেও ছিল, কলকাতা আসার পরেও আরো বেশি করে হয়ে গেছে যে আমি রাত জায়গাটা বেড়ে গেছে। হুম। মানে সেটা কারণটা হচ্ছে, এক তো হচ্ছে আমি রাত্রিবেলা ছাড়া কাজ করতে পারি না, মানে লেখালেখি। মানে আমার মনে হয় তখন আমার একটাও ফোন আসবে না, একটাও দরজায় বেল বাজবে না, একটাও কিচ্ছু কোনো আওয়াজ হবে না, পুরো বাইরে কোনো গাড়ি যাবে না, ঠিক আছে? মানে এইটা হচ্ছে এমন একটা সময় যখন আমার মানে পুরো সেন্সেস time. একদম, হ্যাঁ একদম মি টাইম, আমার সেন্সেস একদম মানে কি বলবো সব দিকে সজাগ থাকবে, যে না অন্যদিকে কোনো দিকে ফোকাস যাবে না। হ্যাঁ। আর আমার খুব বিরক্তি লাগে, আমি আজকে আমার সব ক্লোজ মানে মানুষদেরকে এটা বলতে চাই যে আমি যখন লেখালেখি করছি আমার যদি একটুও মাঝখানে কেউ যদি ডেকে দেয় বা একটা ফোন চলে আসে আমার প্রচন্ড বিরক্তি লাগে। আমি তো মানে ফোন ধরি না, আমি আমার এরকম উল্টো script টা করে মনে দিই হলো আমি ফোনটাকে আর মনে হয় লিখবই না, আমার এরকম মনে হয়। হ্যাঁ, তো আই ওটা ক্যান একটা- রিলেট, হ্যাঁ, আই ক্যান বুঝতে পারছো তো? রিলেট। তো ওই জন্য আমার মনে হয় যে রাত্রিবেলা কাজ করাটা হচ্ছে আমার পক্ষে বেস্ট আর কি, আমায় কেউ ডিস্টার্ব করবে না, আমার যখন মনে হবে একটা ব্রেক নেব। আর রাত্রিবেলা আমার কাছে সিনেমা দেখাটাও খুব খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, কারণ ওই সময় আগেন কেউ সিনেমা দেখার সময় ধরো আমি কেউ যদি ডিস্টার্ব করে, হ্যাঁ সিনেমা দেখতে দেখতে কেউ যদি এই আমার একটু কেন যেন মনে হয় যে আমি যখন সিনেমা দেখি আমি সিনেমাটাকে শুধু এন্টারটেনমেন্টের জন্য দেখছি না। রাইট রাইট, আমি ওভাবে দেখি না। হ্যাঁ আমি আমি একটা সিনেমাকে 2-3বারও অনেক সময় দেখে নিই। হ্যাঁ, একবার আমি শুধুমাত্র হয়তো কালার দেখার জন্য দেখছি, লাইটটা বোঝার জন্য দেখছি। কখনো হয়তো আমি শুধুমাত্র আমি খুব বেশি এটা শুনি, এটা হচ্ছে স্ক্রিন প্লেইং, মানে ডায়লগ গুলোকে শোনার জন্য আমি খুব শুনি, যে ডায়লগ দিয়ে পরিস্থিতিকে কি করে বুঝিয়ে দিচ্ছে, এগুলো বোঝার জন্য আমি প্রচন্ড দেখি সিনেমা। অফকোর্স। আর এর আগে যেটা তুমি এটা তুমি বলছিলে বন্ধু না, বান্ধবদের বোঝাতে পারবে না না একদমই না। আর এর আগে টপিকটা যেটা কথা হচ্ছিল যে অডিও নিয়ে, হ্যাঁ। মানে বেসিক্যালি মিডিয়ামটাকে আমরা কি বলি, অডিও ভিজুয়াল মিডিয়াম। তো অডিওটা আগে আসে, মানে এমন একটা প্ল্যাটফর্ম এটা, মানে ধরো আজকে আমি কথার কথা বলছি, প্রচুর মানে কলকাতায় আমি লাস্ট 1.5 বছরে অনেকগুলো টিমের সাথে আমি কাজ করেছি। আর আমি যেটা দেখেছি যে আজকাল ধরো মানে এই যে 4K ক্যামেরাস, এই যে মিররলেস ক্যামেরা, হালকা একদম, ঠিক আছে, হালকা একটা ক্যামেরা আমি শ্যুট করছি, 4K ফুটেজ আসছে, অনেক রকম লেন্স কিনে ফেলছি, প্রচুর ভালো ভালো শট নিচ্ছি, দিয়ে বলছে আমি একটা সিনেমা বানাচ্ছি। আমি সেটা তারা সেই সব করছে, অনেকে ভালো শট নিচ্ছে, কিন্তু অডিওটাকে ইমপ্রুভ করছে না। অডিওটার সময় একটা ধরো শুট যাই ফ্লগ শুট করুক বা যাই শুট করুক, মানে সিনেমা বানাক বা যাই বানাক, অডিও মানে একটা ধরো তার সেখানে একটা ছোট্ট একটা কোনো একটা মাইক নিয়ে গেছে, সেটা হচ্ছে 200-300 টাকা দামের, সেটা কখনোই সাইডের একটা নয়েজ আসছে, noise গাড়ি আসছে, চলে যাচ্ছে, বিচ্ছিরি আমি লাগছে। দেখছি তো ঠিক আছে, কিন্তু আমি শুনছিটা কি? আমি যখন একদম। শুনছি আমার সাথে, আমি যতই ভালো দেখতে লাগুক, কানের পাশে যতই ভালো দেখতে লাগুক, আমার ওই মানে কি বলবো, ওই শান্তিটা আসবে না আমার দেখে, আমি একটা হয় না যে একটা স্যাটিসফ্যাকশন হয়, ওইটা আসবে না যতক্ষণ না অডিওটা ভালো হচ্ছে। তোমার মানে পুরোপুরি লেখার ইন্সপিরেশনটাই ওই টাইমটা যখন মুভি দেখছো। হ্যাঁ হ্যাঁ, ওই রাত্রিবেলার অডিও সব লেভেল কম থাকে, চতুর্দিকে বাইরে সব লেভেল। অ্যাকচুয়ালি তুমি জানো তো, মানে আমরা যখন কোনো অডিওকে শুনি তখন আমরা সব থেকে লো ভলিউমটাতে কানে হেডফোন দিয়ে শুনি, যে আমার লো ভলিউমে প্রত্যেকটা পার্ট ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। এটা মানে এটা সবসময় আমরা চেক করি একদম যে লো ভলিউমে সবকিছু পার্ট আমার ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ডায়লগ ক্লিয়ার আছে কিনা, খুব লাউডনেস কোথাও আছে কিনা। হ্যাঁ, এটা একটা এক্সপেরিমেন্ট আর কি, এক্সপেরিমেন্টটা করতে করতে হয় অডিওটা ঠিক। আচ্ছা আমি তোমার একটা প্রশ্ন করবো। হ্যাঁ নিশ্চয়ই। হচ্ছে এই জাস্ট ছট পুজো গেল, এই যে বাইরে আওয়াজ হচ্ছে, আমি জানি না এখনো লোকে এটা শুনতে পাবে না, আমারই মাইক এমন ভাবে রেডি, এই বাইরে শুনতে পাবে না, বাইরে এখনো গান বাজছে। বাট তুমি একটা স্ট্যাটাস দিয়েছিলে ছট পুজোর সময়, আরে বাইরে ললিপপ লাগেলু শুনছি সারা সকালবেলা পুরো মাইন্ডসেট হচ্ছে যে আমি যেমন রেকর্ডিং গুলো আমি না সকালবেলা করি। আচ্ছা, ঘুম থেকে ওঠার পরে আমি একদম ধরো ঘুম থেকে উঠে না আমি কিছু একটা পড়ি, এটা আমার হ্যাবিট। তারপরে এসে নিচে একটু বাবা মার সাথে গল্প করতে করতে কিছু একটা পড়ে টড়ে আমি এসে এই রুমটার মধ্যে আমি যখন ঢুকে যাই, দেন আমি গোটা জগৎ থেকে বিচ্ছিন্ন। আমাকে কল করলেও লোকে, আমি বেশিরভাগ সময় ফোনটা উল্টো করে রেখে দিই, হয়তো ফোনটা ধরি না,
কারণ আমি তখন পুরো ভেতরে একটা কিছুর মধ্যে। তো সকালবেলা আমার প্ল্যান আছে, মহাভারত চলছে, তো কৃষ্ণ রেকর্ডিং আছে, এবার কুরুক্ষেত্র যুদ্ধ সামনে চলে এসছে, আচ্ছা কৃষ্ণ রেকর্ড করতে হবে, এবার বসবো কৃষ্ণ রেকর্ড করতে। তার আগে একটু বেরিয়েছি বাইরেটায়, পুরো মুডটা ঝালাপালা হয়ে গেল, ললিপপ লাগিলু শুনতে শুনতে গোটা রাস্তাটা দিয়ে এলাম, আশা বললাম আমি এখন রেকর্ড করবো না, ইম্পসিবল। মানে একটু বলতে আমার গাইতে ইচ্ছে করছিল, বাড়িতে গিটার ফিটার বাজিয়ে একটু গাই, ললিপপ লাগিলু। মহাভারতের কৃষ্ণ বাইরে গিয়ে শুনছে ললিপপ ললিপপ লাগিল, কৃষ্ণের মাথায় কি আসবে? কৃষ্ণ যদি যারা ললিপপ লাগিলু শোনে তো। আচ্ছা তোমার কি মানে জাস্ট জিজ্ঞেস করছি যে এই ব্যাপারটা তুমি চেঞ্জটা ফিল করো যে আগে এত বেশি ললিপপ লাগিলু গান হতো না, বা এখন? আগে তো হতো না, এখন একটু বেড়ে গেছে, বেড়ে গেছে এখন অনেক কিছুই বেড়ে গেছে। মানে আমি আমার পাড়াতে, আমাদের এই পাড়া বলবো না, আমাদের তো আর পাটুলিকে আর পাড়া বলা যায় না, একটা গোটা এরিয়া হয়ে গেছে একদম। তো এরিয়াতে আমার মনে হয় যেটা অনেক, গণেশ পুজো অনেক বেড়ে গেছে, গণেশ পুজো বেড়েছে, ছট পুজো তো আমাদের এখানে মানে রমিয়ে হয়, এবং এইগুলো আমাদের এখানে, এবং ললিপপ লাগেলুর মতো গান বেশি চলে। রামনবমীর মিছিল কি বেড়েছে দেখেছো? হ্যাঁ বেড়েছে, নিশ্চয়ই বেড়েছে, এগুলো বেড়েছে। এগুলো আমার ছোটবেলায় তো আমি পবন সিং এর ফ্যানরা অনেক বেড়ে গেছে। হ্যাঁ একদম, আমি তো নিজের ছোটবেলায় খুব দেখিনি, মানে আমার ছোটবেলায় তো ছিল, ছোটবেলায় এগুলো দেখিনি। আমি ছোটবেলায় দেখেছি মেলা হচ্ছে, মেলাতে আর কত রাত একা থাকবো গান হচ্ছে, আমি এগুলোই সবসময় শুনে এসেছি। বাট আমরা বাঙালিরা এবার এটাও আমি দেখলাম যে বাঙালিরা কিন্তু বিসর্জনে বা এরম বক্সে পুজোতে বিহারি গান বাজায়, বাট বিহারিরা কিন্তু বাংলা গান বাজায়, মালতী মাসি বাজায় না, মালতী মাসি বাজায় না, তুম্বাসনা বাজায় না। মানুষজন আগে ঘোতন বলে ডাকতো, ঠিক আছে। উন্মেষ নামটা খুব একটা মানে সব থেকে বোধহয় কম পপুলার হচ্ছে উন্মেষ নামটা, ঠিক আছে, তোমার ইউনিভার্সের মধ্যে আর কি। সবাই ডাকে হয়তো রাস্তায়, এই ঘোতন, হ্যাঁ এই যদুবাবু। এখন এগুলো ঠিক ছিল, রাস্তায় বেরোলে কেমন ফিল হয়? হ্যাঁ ওটাই বলছি, এবার আগে দেখতে হচ্ছে ওই রাস্তায় বেরোলে যখন ছবি তুলতে আসছিল, হ্যাঁ তখন কেমন? আমি এটা একটু বলে দিই, এখন ডাকে হচ্ছে মালতী মাসি। আরে মালতী মাসি এই হবে, আরে দেখে কি বলবে, আর মালতী মাসিতে দেখেছে, সেখানে মালতী মাসির ক্যারেক্টার নেই, এবার আমাকে দেখি সবাই বলছে মালতী মাসি। প্লিজ এরকম ভাবে মালতী মাসি বলে অ্যাটলিস্ট উন্মেষকে ডাকবেন না। আরে না ঠিক আছে, আরে কি বলবো। তো না, তুমি যেটা বলছিলে মানে ভালো লাগে। দেখো অডিয়েন্সকে তো দোষ দেওয়া যায় না, মানে মানুষকে তো ওরা আমাদের অডিয়েন্স, তো ওরা খুব সরল ভাবেই ডাকছে। আমাকে বাচ্চারা ভূত দাদা বলে ডাকে, ভূত দাদা, বাট কিউট। মানে আমাকে অনেক মানুষ ভাবে আমি তান্ত্রিক, না আমি কিচ্ছু নই, আমি জাস্ট ঘটনা শোনাই, গল্প শোনাই, ব্যাস দ্যাটস ইট। তোমার গলাটার মধ্যে এমন একটা ব্যাপার আছে। আমাকে একবার একজন এসে বললো, তুমি আগের জন্মে কি ছিলে? আমি জানি কি ছিলাম, তুমি তান্ত্রিক ছিলে। হ্যালো মাই গড, আমি তো এই জন্য তান্ত্রিক। তো অডিও স্টোরিরও কিন্তু এখন একটা দারুণ মার্কেট, এবং তুমি রিসেন্টলি আমি দেখলাম রণদীপ দাদের সঙ্গে অডিও স্টোরি করলে। হ্যাঁ, তা আমার এখানেই তো এখন করা হবে, বা উন্মেষকে আমি ডাকবো আমার এখানের অডিও স্টোরিতে। আমার বেশ মজাই লাগছে অডিও স্টোরি। আমি তোমার জন্য একটা ভালো চরিত্র খুঁজছি, মানে আমি যখনই অডিও স্টোরি করি, টু বি ভেরি অনেস্ট, আমি বাংলাতে প্রচুর ইউটিউবার্স আছে, কিন্তু আমার মানে আমি যেই ধরনের দর্শক, মানে ইউটিউবার হিসেবে বলবো না, আমি যেমন দর্শক, তুমি যেমন কাজ করো আমার দেখতে ভালো লাগে, বা আই লাভ ইউর পার্সোনালিটি, মানে তুমি যেভাবে নিজেকে প্রেজেন্ট করো, বা তুমি যেভাবে নিজের রুটটাকে ধরে রেখেছো, তুমি যেরকম মানে প্লেজেন্ট থাকো, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এবং এটা আমার বাংলায় খুব কম, মানে আমি ইউটিউবারকে দেখেছি যারা নিজেকে সেভাবে ট্রিট করে, যে আমি এমন কেউ না যে জাস্ট ইউটিউব করছি, বরং আমি এমন একজন যে একজন রিয়েলি আমি কিছু ভাবছি, মানে আমি ভাবি। তো সেই জায়গায় তুমি নিজেকে যেভাবে ট্রিট করো, আর নিজেকে যেভাবে ক্যামেরার সামনে উপস্থাপনা তোমার যেটা থাকে, আই লাভ দ্যাট ওয়ে, আমার সেটা খুব ভালো লাগে। এবং থ্যাংক ইউ তোমার এই কাজের জন্য আমি সবসময় তাই ভাবি যে এমন কোনো একটা ভয়েস, যে ভয়েসটাকে তুমি জাস্টিফাই করবে। এবং আমার কাছে মানে এর আগেও অনেক রকম ক্যারেক্টার ছিল, আমি ওগুলোতে কখনো তোমায় বলিনি। আমি একবার ভেবেছিলাম দেবযান করবো, তখন ভেবেছিলাম দেবযানের মেন ক্যারেক্টারটা আমি তোমাকে দিয়ে করাবো, কিন্তু সেই সময় ভাবলাম না, দেবযানটা এখন করবো না, হয়তো পরে করবো। তুমি যেটা বললে মানুষের অভ্যেস তৈরি করা, হ্যাঁ অবশ্যই। প্রেত কথা অরিজিনালস যেমন আসছে এখন, আমরা একদম প্রথমেই গোড় একটা, আমি অনেক রকম গলা বার করতে পারবো, মানে আমি বলছি চরিত্র যখন প্লে করছি, মানে আমার মনে হয়েছে যে প্রথমে যখন অডিও স্টোরি আমি শুরু করি করা আর কি, আমার একটা দাদা আছে প্রীতম দা বলে, তো ওর একটা চ্যানেল নোটে গাছ চলার গল্প বলে, তো ওখানে মেইনলি কমেডি গল্প হয়, ঠিক আছে, মানে শুরুর দিকে আর কি কমেডি গল্প হতো, এখন নানা রকমের গল্প। প্রীতম দা বলতে উনি কি পাহাড়ে বিজনেস করেন?
না না, পাহাড়ে বিজনেস করেন না কোনো। উনি মানে মানে বাঁকুড়ারই আমার স্কুলের সিনিয়র আর কি। তো ওই নোটে গাছতলার গল্পে আমি ওটা আমার প্রথম আর কি অডিও স্টোরি করার এক্সপিরিয়েন্স। তো ওখানে আমি গিয়ে নানা রকম গলা ট্রাই করেছি, ওই হর্ষবর্ধন গোবর্ধন শিবরাম চক্রবর্তীর ওখানে আমি গোবর্ধন করতাম, মানে ঠিক আছে। তো ওই এখানে একটা দাদা কেমন আছে এরকম একটা গলা সেই করতে হয়, ঠিক আছে। এবার ধরো ওখানে একটা ভূতের গল্পও ট্রাই করেছি। তারপর তো ধরো তাও করতে করতে এটা একটা এক্সপেরিমেন্ট। যেমন আমি যেমন নটার গল্প বলে আমাদের একটা চ্যানেল আছে, ওখানে ওরা অনেকেই জানে না এটা, তো আমি ওখানে প্রচুর এক্সপেরিমেন্ট করি, এরকম প্রচুর ভয়েস, বিভিন্ন ক্যারেক্টার। আমরা শ্রীকান্ত করলাম রিসেন্ট, তার আগে ডম্বুদর করেছি, সব বিভিন্ন এক একটা রকম ভয়েস। তো তুমি অডিও অ্যাক্টিং কে কিভাবে দেখছো? ওইটাকে আমি বলছি তো, ওইখান থেকে আমার এক্সপিরিয়েন্স শেখাটা শুরু। এবার তারপরে আমি এটা মোটামুটি কনফিডেন্স এলো যে না ঠিক আছে অডিও অ্যাক্টিংটা মানে পারছি। এবার এবার মিরদা যখন শুরু করলো, মানে মিনিট যখন শুরু হলো, তখন আমি না পারিনি। আমি বললাম এতদিন ধরে লোকটা একটা ইনস্টিটিউশনের সাথে যুক্ত ছিল, একটা কোম্পানির সাথে, তখন আমি ওরকম ভাবে কাজ করার ইচ্ছে হলেও বলতে পারতাম না। এখন আমি আর কি পার্সোনালি বলেই দিয়েছিলাম যে আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ। তো আমার একদিন ডাকলো, দিয়ে এরকম ভাবে হলো। ওইটা একটা আলাদা কনফিডেন্স দিল, ওই এক্সপিরিয়েন্সটা। তো ওই এক্সপিরিয়েন্স কেমন ছিল? মীর আফসার আলীর সাথে তোমার এক্সপিরিয়েন্স কিরকম? গপ্প মিরের টেক ওয়াজ লাইক, ধরো একটা মানে যে ছেলেটা ধরো মীর আফসার আলীকে মানে আর মীরকে দেখে বড় হয়েছে, মিরাক্কেল দেখে বড় হয়েছে, আমরা সবাই তাই ছোটবেলা থেকে শুনে বড় হয়েছে, রেডিওতে শুনে বড় হয়েছে। সানডে সাসপেন্সের গল্প মানে তখন তো ধরো ডাউনলোড করে, কারণ বাঁকুড়ায় থাকতাম, বাঁকুড়ায় রেডিওর সিগন্যাল পৌঁছয় না, ঠিক আছে, এখনো খুব একটা ভালো পৌঁছয় না। যেখানে আমি এত অডিও স্টোরি শুনে শুনে বড় হয়েছি, লোকটার সত্যি রায় যত গল্প, ভূতের গল্প সব, সেই লোকটার সাথে একটা অডিও স্টোরিতে কাজ করা যেখানে হি ইজ ডিরেক্টিং মি, ঠিক আছে, এটা একটা অদ্ভুত, মানে মাইকটা সামনে, আর এত মানে অসাধারণ ফিলিং। মানে আমি তো সত্যি কথা বলছি, আমি আওয়াজটা সামনে শুনতে পাচ্ছ, হ্যাঁ সামনে থেকে কথা বলছে, মনে হচ্ছে বাবারে কি সুন্দর, মনে হচ্ছে রেডিও থেকে শুনছি, এক্স্যাক্টলি। না, দ্য ফার্স্ট টাইম আই মেট হিম, আমি জাস্ট চুপ ছিলাম, মানে আমার না কিছু মানে কথা বেরোচ্ছিল না। মানে দ্য ফার্স্ট টাইম আই স হিম সামনে থেকে, ওই স্টুডিওতে উনি মানে কাজ করছিলেন, অ্যান্ড আমি জাস্ট গেলাম অ্যান্ড আই জাস্ট মানে টাচড হিজ ফিট আর কি। আমি এর প্রণাম করলাম, কারণ আমি বললাম যে মানে এটাই মানে ধরো আমরা ইউটিউব করছি, যাই করছি, ইউটিউবে ভিডিও বানাচ্ছি, অনেকে অনেক কিছু বলছে, তারপরে আমি ভাবতে পারিনি যে এইরকম একটা দিন আসবে যেখানে আমি মীর আফসার আলীর সাথে আমি কাজ করছি। কি রে ভাই, দিস ইজ আনরিয়াল। ঠিক ঠিক। তো সেটা আবার অডিও অ্যাক্টিং আর কি, যেখানে উনি অডিও অ্যাক্টিং এর আর কি মানে উনি মহারাজা, হ্যাঁ বাদশাহ। তো সেখানে একটা শেখা তো হলোই, একটু কনফিডেন্স এলো। বছর ধরে ওরা কাজ করছে, দীর্ঘ বছর ধরে, যখন এই মাধ্যমগুলোই ছিল না, ইউটিউব একদম, বা সাধারণ মানুষজন যে সময়, আমাদের মতো ছেলেপুলেরা যে সময় ভাবতেই পারেনি যে আমরাও এই কাজটা করতে পারি, রাইট, সেই সময় মানুষগুলো কাজ করছে এবং আমাদের কাছে মাইলস্টোন তৈরি করেছে। আচ্ছা, তোমার কি কোথাও দাঁড়িয়ে মনে হয় যে এই বাংলা ইউটিউব তো অনেকগুলো বছরই হলো, অনেকগুলো বছর ধরে এখন বাংলা ইউটিউব কাজ চলছে, তো এই ক্ষেত্রে যারা বাংলা ইউটিউবে পপুলার খুব ইউটিউবার্স, যারা অনেক দিন ধরেও কাজ করছে বা নতুন কাজ করছে, তারা নিজেদেরকে যেভাবে প্রেজেন্ট করছে, তাদের কি প্রেজেন্টেশনে কোনো বদল হওয়া উচিত? তো রিসেন্টলি এত মানে ক্রিয়েটার হয়ে গেছে, মানে আমি তো যখন শুরু করেছিলাম তখন কয়েকজনকেই প্রশ্নটা বোঝাতে পারলাম কিনা, মানে আমি বলছি যে বলো আমি বলতে চাইছি যে আগে যেমন সিনেমা দেখতাম, সিনেমাতে যখন কোনো আর্টিস্ট উঠছে, কোনো আর্টিস্টের নাম হচ্ছে এবং সে ভালো কাজ করছে, তারপর তার যে লাইফস্টাইল বা সে ক্যামেরার সামনে কিভাবে আসবে, তার ক্যামেরার সামনে কোন কথাটা বলা উচিত, কোন কথাটা বলা উচিত না, তারা সবকিছুতে খুব মাপা। আমি সেদিন একটা পডকাস্ট দেখছিলাম অজয় দেবগনের সাথে, বিয়ার বাইসেলের পডকাস্ট। অজয় দেবগন খুব মাপা, শাহরুখ খান খুব মাপা, যেই কথাটা বলছে আননেসেসারি কোনো কথা বলছে না। তো তোমার কি কোথাও, যেটা আমরা কিন্তু হিন্দি ইউটিউবেও আমরা দেখতে পাই, বাংলাতে কি সেটা কোথাও একটু কম, মানে মাপা নয় সবকিছু, যে যা পারছে একটা বলে দিচ্ছে কিছু? না, অনেক রকম সমস্যা আছে, আমার মনে হয় মাপা তো নয়ই, মানে প্রচুর ক্রিয়েটার আছে যারা একদমই খুবই ওভার দ্য টপ মানে যাচ্ছে, মানে যে ধরনের ভাষা এখনো ব্যবহার হচ্ছে সেগুলোতে মানুষজন দেখছেও, বা যে ধরনের কন্টেন্ট মানে রোস্টিং ফরম্যাটটা আর কি, যে আগে আমরা ধরো আমি কথা বলছি এআইবি, বাট যখন এরা রোস্ট করে, তখন আমরা ওই একটা রোস্ট দেখে বড় হয়েছি, যেখানে মানে যোগগুলো যদি ডার্কও হয় দ্যাটস ফানি,
মানে আমার সেই আমরা dark বাংলায় joke-টা- বাঁকুড়া মিমস তোমার হ্যাঁ। পেজটাতেই আমরা পেয়েছি। হ্যাঁ, আমাদের শুরুর দিকে ছিল, হ্যাঁ। বেশ ডার্ক ছিল। তো ওই ডার্ক হওয়া অ্যান্ড সাইমালটেনিয়াসলি ফানি হওয়াটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। মানে আমাদের এখানে যেটা হয়ে যাচ্ছে, মানুষজন রোস্ট করতে গিয়ে খুব ডার্ক জোকস বলে ফেলছে, বা খুবই মানে আমি কথা বলতে পার্সোনাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে যেটা খুবই পার্সোনাল, মানুষকে মানে মানে জোকগুলো ল্যান্ড করছে না। আরে ভাই তুই, আমি কথা বলছি, যদি পার্সোনাল যায়ও, রোস্টিংটা তো অনেক সময় পার্সোনালি হয়, আমরা দেখেছি, মানে অনেক সময় হয় পার্সোনাল লেভেলেও লোকে যায়। আমার বলছি যে তুমি যাও, কিন্তু তুমি ভাই জোকটা তো অ্যাটলিস্ট ভালো বলো, সেইটার সেই মানে স্যাটিসফ্যাকশনটা তো আর যেন থাকে মানুষের, মানে জাস্টিফাই করো। তাহলে আর কি সার্থকতা রইলো ওর একটা ডার্ক জোকের? ঠিক আছে, তুই হাসিই পেলো না, হাসি পাচ্ছে না, যেটা একটা মানে প্রবলেম আর কি। ওই এটা একটা রোস্টিং এর কন্টেন্টের ক্ষেত্রে হয়েছে। তো ভালোই লাগলো আজকে তুমি আসলে। একদম, এবার আমরা একটু আড্ডা মারি কিছুক্ষণ, অফ স্ক্রিন আড্ডা মারি। মানে আমাদের এখানে মানে আসার পর থেকে আমরা অন স্ক্রিনই আড্ডা মারছি, আমরা অফ স্ক্রিন আড্ডা মারি। হ্যাঁ, শুরুই হলো এখান থেকে বসে আর কি, এবার একটু অফ স্ক্রিন আড্ডা, এবার একটু অফ স্ক্রিন আড্ডা মারাটা খুব দরকার। আপনারা দেখুন ভূতমুখী, দেখে জানান কেমন লাগলো, আমাদের আড্ডাটা কেমন লাগলো সেটাও জানান। তার কারণ মানে এই আড্ডাগুলো সচরাচর হয় না। হ্যাঁ, এই আড্ডাগুলোর কোনো লেয়ার থাকে না, যে লাইক একটা পয়েন্ট 2 পয়েন্ট এরকম না, জাস্ট র্যান্ডমলি আমরা শুরু করেছিলাম কোথা থেকে না, কোথা থেকে একটা শুরু করেছিলাম, কোথায় পৌঁছে গেলাম, বাংলা ইউটিউবে আমরা চলে এসেছি। আরেকটা ব্যাপার, ফেসবুক খুব বাজে প্ল্যাটফর্ম হয়ে গেছে এখন। হ্যাঁ, ফেসবুকে তো মানে যাতা শুরু হয়েছে আর কি, খুব বাজে প্ল্যাটফর্ম হয়ে গেছে। মানে আমি ফেসবুক করা ছেড়ে দিয়েছি, মানে ফেসবুকে কন্টেন্ট ডেলিভার করা ছেড়ে দিয়েছি মোটামুটি 2 বছর হয়ে গেল। হ্যাঁ, আমি কন্টেন্ট ডেলিভার আর করি না। ওকে, আমার ভালো লাগে না। আর হচ্ছে মানে তোমার অডিয়েন্স মানে যেরকম ধরনের মানে মানে কমেন্টস যেরকম আসে সেই জন্য একটা কারণ নাকি? না, আমার কমেন্ট সব সময় ভালো আসে, লোকজন আমাকে বাকিদের কন্টেন্ট ভালো লাগছে না বলে, বাকিদের কন্টেন্ট ভালো লাগছে না। মানে ফেসবুকে না কোনো ছিঁড়ি ছাড়া নেই, কোনো একটা কন্টেন্ট খুব ভালো, কোনো একটা কন্টেন্ট কেমন যেন, আর আমিও পোস্ট না করে একদম মানে যাতা করে দিই। আর আমি আগের বছরটা প্রচন্ড ফোকাস করেছিলাম মানে প্রেত কথায়। আমি 2023-24 এই 2 বছর আমরা প্রেত কথার পেছনে প্রচুর খেটেছি স্কেল আপ করার জন্য। কারণ আমরা চেয়েছি মানুষকে এমন এক্সপিরিয়েন্স দিতে যেখানে মানুষ যখন শুনবে আমাকে তখন যেন সে মনে করে হ্যাঁ এটা কোনো বড় প্ল্যাটফর্ম থেকেই বেরোচ্ছে, মানে এটা যে একটা হোম প্রোডাকশন সেটা যেন কেউ আর বুঝতে না পারে। এবার 5 বছরে আমি যেমন মাঝে মাঝেই এটা শুনে, আমি কৌশিকদেরকেও আগে শুনিয়েছি, আমি অনেককেই এটা শোনাই আমার আশেপাশের লোকদের, যে দেখো ফার্স্ট দিনের এপিসোডটা বা এই 50 নম্বর এপিসোড আর 250 আর 350 এই 3টে এপিসোডকে শোনো, তুমি বলো তোমার কি চেঞ্জ মনে হচ্ছে এপিসোডটা। এটা আমার মনে হয় খেটেছি বলে আমরা স্পটিফাইতে খুব ভালো রিচ করেছি। অবশ্যই স্পটিফাই এই বছর 10টা পডকাস্টকে ওরা রেখেছিল, তো তার মধ্যে প্রেত কথা, এবং আমরা টপেও থেকেছি, তো আমরা অনেক খেটেছি এটার পেছনে। এবং এটা মানে তুমি যেটা বলছিলে না, যে একটা এক্সপেরিমেন্ট করা, আমার যেমন মোটিভেশনাল ভিডিওর দিকটা আমি যেমন প্রায় বন্ধই করে দিয়েছিলাম লাস্ট 1 বছর, আবার নতুন করে শুরু করবো, আবার নতুন করে বানাবো, কিন্তু ওগুলো কিন্তু আমার খুব কাজে লাগে। আমি গৌরবকে যখনই এইবার আরো ভালো ভালো ভিডিওস আসছে, মানে এইবার আরো সুন্দর করে ভিডিওস আসছে, তবে প্রেত কথাটাকে নিয়ে আমি আরেকটু স্কেল আপ করতে চাইছি এই মানে আসছে বছরটাতে। যদি কিছু অডিও ভিজুয়াল, মানে অডিওর সাথে ভিজুয়ালও যদি অ্যাড করা যায়, অবশ্যই যদি কোনো ছোট্ট ফিল্ম বানানো যায়, একটু অভিনয়টা চেষ্টা করো, একটু যদি অভিনয়টা চেষ্টা করি। ইচ্ছে তো আছে, হ্যাঁ ইচ্ছে তো আছে। আর তুমি যদি একটা হরর কাজ করো, সেটা কিন্তু বেশ মানুষজন, আমার মনে যেটা কথা হচ্ছিল, যে তুমি একটা যদি হরর ফিল্মে তুমি যদি অ্যাক্ট করি তাহলে লোকে সেটা হয়তো দেখতে, কিন্তু আমি কতটা ভালো করতে পারবো সেটা একটা ব্যাপার, আমাকে প্র্যাকটিস করতে হবে অনেকটা। একদম, ওই কিস্তি খাবো না সেটা ভালোই হবে। দেখা যাক কি হয়। ক্যামেরার সামনে তো আমরা থাকি, কিছু না কিছু একটা হয়েই যাবে, কিছু না কিছু একটা হয়ে যাবে, তারপর তো একটু লোকে মুখ ফুক দেখায়, ঠিক আছে ভালো হয়েছে এমন কত হয়েছে, কত চেনা মুখের ভিডিও আমরা দেখেছি, শুধুমাত্র মুখটাকে চিনি বলে পুরো ভিডিওটাকে আমরা শেষ পর্যন্ত। হ্যাঁ, অবশ্যই যদি মুখটাকে না চিনতাম তাহলে হয়তো ভিডিওটা আমরা বন্ধ করে দিতাম, এরকম প্রচুর ক্ষেত্রে হয়েছে। যাই হোক, খুব ভালো লাগলো আজকে তুমি এলে, খুব ভালো লাগলো। আর ভূতমুখী দেখুন এবং তার সাথে শুনুন প্রেত কথা, এবং আপনি যদি আমার পডকাস্টে আসতে চান, আপনার ঘটনা শোনাতে, আপনার জীবনে ঘটে যাওয়া সত্যি কোনো ভৌতিক ঘটনা অথবা আপনার শোনা সেরা কোনো সত্যি ভৌতিক ঘটনা, তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠান আপনার ঘটনা। 9875476704 এই নাম্বারে ভয়েস করুন এবং আপনার ঘটনা শোনান পৃথিবীর বুকে থাকা সকল বাঙালিকে। আজকের মতো চললাম, আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, আজ আমার গেস্ট উন্মেষ গাঙ্গুলি এবং ক্যামেরার উল্টো দিকে কৌশিক। থ্যাংক ইউ।